This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কালীগঞ্জে উপনির্বাচনের দিকে নজর রাখবো। সেখানে উপনির্বাচন চলছে আর তার মধ্যে উত্তেজনার খবর। চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠে বিজেপি পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ করা হচ্ছে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে। বুথে যান বিজেপি প্রার্থী আশিস ঘোষ, প্রায় 2 ঘন্টা ওই বুথে বিজেপি পোলিং এজেন্ট ছিল না, এটা তার অভিযোগ। পশ্চিমবঙ্গের অন্য কোনো থেকে কল করে যদি বসতে দিতে মানা করে উনি তার কথা মানবেন, যদি বসতে দিতে বলছে তার কথা মানবেন। উনি জানেন না কে কল করছে, উনি তার পরিচয় জানেন না, না রিটার্নিং অফিসারকে চেনেন, না ইলেকশন কমিশনের কোনো কর্তা ব্যক্তিকে চেনেন। কেউ কল করে বলছে বসতে দেবেন না, উনি বসতে দিচ্ছেন না। কেউ কল করে বলছে হ্যাঁ বসতে দিন, উনি বসতে দিচ্ছেন। উনি কিছুই জানেন না, প্রিসাইডিং হওয়ার একজন অযোগ্য ব্যক্তিকে ইলেকশন কমিশন এখানে বসিয়ে রেখেছে। আমরা ঘোরতর প্রতিবাদ করছি। কালীগঞ্জের চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠ 56 নম্বর বুথ, বিজেপির পোলিং এজেন্টকে সকাল থেকেই বুথে বসতে দেওয়া হয়নি। আর সেই অভিযোগ জানতে পারার পরেই বিজেপির প্রার্থী আশিস ঘোষ এবং তার ইলেকশন এজেন্ট তারা এই স্কুলে এসে পৌঁছন এবং এখানে আসার পর তারা দেখতে পান যে বুথের ভেতরে বিজেপির পোলিং এজেন্ট নেই। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে পোলিং এজেন্ট না থাকায় বা পোলিং এজেন্টের অনুপস্থিতিতেই কিন্তু ভোট গ্রহণ চলছিল। আর তা নিয়ে যখন বিজেপি প্রার্থী সরব হন তারপরেই কিন্তু প্রিজাইডিং অফিসারের তরফ থেকে যেটা দাবি করা হয় যে বিজেপির যিনি পোলিং এজেন্ট হিসাবে বসার জন্য এসেছিলেন তিনি এই বুথের বা সংশ্লিষ্ট বুথের ভোটার নয়, সেই কারণেই তাকে বুথে বসতে দেওয়া হয়নি। যদিও বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে প্রিসাইডিং অফিসার যে তথ্য তুলে দিচ্ছেন তার সম্পূর্ণ ভিত্তিহীন বা এ ধরনের কোনো নিয়ম নির্বাচন কমিশনের নেই। এবং এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু দুপক্ষের মধ্যে অর্থাৎ প্রিসাইডিং অফিসার এবং বিজেপি প্রার্থী এবং তার ইলেকশন এজেন্টের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয় এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে বা কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয়। ইতিমধ্যেই নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারের কাছে বিজেপির তরফ থেকে যে অভিযোগ জানানো হয়েছে তার ভিত্তিতে বিজেপির যে পোলিং এজেন্ট তাকে কিন্তু বুথে বসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। বিজেপি প্রার্থী এবং বিজেপির ইলেকশন এজেন্ট তারা কিন্তু মিলিতভাবে বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসানোর ইতিমধ্যেই ব্যবস্থা করছেন। ভোট গ্রহণ পর্ব তবে কোনো রকম কোনো প্রভাব পড়েনি, ভোট গ্রহণ পর্ব স্বাভাবিক ছন্দেই চলছে। কালীগঞ্জ থেকে ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। কালীগঞ্জ কার সামনেই 26শে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে এই উপনির্বাচন, আর সেই উপনির্বাচনে এই সব পক্ষই ঝালিয়ে নিতে চাইছে যে কতটা শক্তি আছে। বিশেষ করে যে ঘটনাক্রম মুর্শিদাবাদের হিংসার মতো ঘটনা, অপারেশন সিঁদুর, তার সঙ্গে সঙ্গে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ সামনে আসা, সীমান্ত এলাকার নিজস্ব সমস্যায় সমস্ত কিছুকে সামনে রেখে এই নির্বাচনে কোনো রকম কোনো তার প্রভাব পড়ে কিনা সেটা সব পক্ষই দেখতে চাইছে। এখানে 3 পক্ষ অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস তারা লড়াই দিচ্ছে। যে বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসে, তার মৃত্যুর পর তার মেয়েকেই এখানে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির প্রার্থী তিনি আত্মবিশ্বাসী, তিনি বলছেন এখানে বিজেপি ভালো ফল করবে। আর তৃতীয়ত যিনি কংগ্রেস প্রার্থী, বাম সমর্থিত প্রার্থী, তারও এখানে বলছেন যে এখানে কংগ্রেস হয়তো সাগরদিঘির মতো কিছু একটা চমক দিতে পারে। এমন নানান ধরনের কথা উঠে আসছে এই কালীগঞ্জের নির্বাচনকে কেন্দ্র করে। কি অভিযোগ আপনাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না কেন? দেখুন, এদের তৃণমূল দলের পায়ের তলায় মাটি নেয়, এখানেই প্রমাণ। মানুষ এদের ছুঁড়ে ফেলে দিয়েছে, কারণ হচ্ছে এরা বুথ জাম করার জন্য প্রিজাইডিং অফিসারকে এরা হচ্ছে তৃণমূলের ক্যাডার বাহিনী পরিণত করেছে, যার জন্য আমাদের এজেন্টে বার করে দেওয়া হয়েছে। আমরা আবার এখন এজেন্ট বসাবো যাতে সুষ্ঠু। প্রিজাইডিং অফিসারের সঙ্গে আপনি নিজে কথা বললেন, একেবারে উত্তপ্ত বাক্য বিনিময় হলো আমরা দেখলাম, মানে তার কি বক্তব্য, সে কেন বসতে দিল না? এটা তো এদের মানে তৃণমূলের ক্যাডার, এরা এই প্রিজাইডিং অফিসার তৃণমূলের ক্যাডার, এরা এইভাবেই পরিকল্পনা করছে যে এটা ভোট যাতে বানচাল হয়। আপনি এর সাথে কথা বলুন, রিটার্নিং অফিসারের সাথে কথা বলুন। রিটার্নিং অফিসারের সাথে আমি ইলেকশন এজেন্ট, বিজেপির ইলেকশন এজেন্ট, আমি বিদ্যুৎ কুমার হালদার বলছি। আপনি রিটার্নিং অফিসারের সাথে কথা বলুন। রিটার্নিং অফিসার যদি আপনাকে যদি বলে যে পার্শ্ববর্তী বুথের কেউ আমাকে একটু আগেও ফোন করেছিলেন, সেই কমিশন থেকে ফোন করেছিলেন, আমি নাম তো জানি না তাদের, আমি তাকেও এই একই সমস্যার কথা বললাম। ওই বুথের যেহেতু মানে ভোটার নয় সেই কারণে সেখানে করা যাবে। বলছেন আপনি তৃণমূলের দালাল বলছেন বিজেপি? না না না, এটা ফালতু কথা, এটা ফালতু কথা, এটা না, এটা
এটা কোনোভাবেই হচ্ছে না, বসতে দিচ্ছে না আমাদের সেক্টর। ভোটার বলতে ওই বুথের ভোটার হতে হবে বলছে। বিজেপির অভিযোগ যে তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধেই অভিযোগ যে এখানে প্রিজাইডিং অফিসার বিজেপির এজেন্টকে বসতে দিচ্ছেন না, আর বুথেরই লোক হতে হবে কথা বলা হচ্ছে, বারবার এই দাবি করা হচ্ছে। আর ঠিক এই জায়গায় পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, একটা উপনির্বাচন চলছে, সেখানেও বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। তার মধ্যে বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন যে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, প্রিজাইডিং অফিসার তাকে বসতে দিচ্ছে না, এমনটাই বিজেপি প্রার্থীর অভিযোগ। আমরা খালি দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করছি না, আমাদের লড়াই আজকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিরুদ্ধেও। আমরা চেষ্টা করছি ভোটের পার্সেন্টেজ যাতে আরো বাড়ানো যায়, সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের নেতৃত্বরা করছে। আমি আমার প্রশাসনকে, নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত ভোট খুব ভালোভাবে সুস্থভাবে মানুষ দিতে পারছে। সবার কাছে আমার বার্তা যে আপনারা নির্ভয়ে নিঃসংকোচে আপনাদের সব থেকে বড় অধিকার সংবিধানের ভোটাধিকার সেটা প্রয়োগ করুন। বিজেপি এজেন্ট বসাতে পারছে না, সেটা তো আমাদের দোষ নেই। বিজেপির উচিত, আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি, আমাদের প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট আছে, সংগঠনের কাজ করুক। আর সেটা ওরা এজেন্ট বসাতে পারছে না, সেটা আমাদের দেখার বিষয় নেই। আমাদের চেষ্টা বেশি পরিমাণে মানুষকে বেরিয়ে নিয়ে এসে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমরা সেই চেষ্টায় লেগে আছি। ওসব কোনো ফ্যাক্টর টিকবে না। 2025-এর বাই ইলেকশনে কংগ্রেস এখানে জিতবে। কিসের ভিত্তিতে এত? কালীগঞ্জের সাধারণ মানুষের, আপামর মানুষের দোয়া এবং আশীর্বাদের জন্য জিতবে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখানে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু পছন্দ করছে না, সংখ্যালঘু পছন্দ করছে না। পাশাপাশি হিন্দুদের কাছে তো কোনো গ্রহণযোগ্যতাই নাই, বিশেষ করে টিএমসি, মানে কেউ যেতেই পারেনি হিন্দুদের কাছে। পাশাপাশি বিজেপিও দেখছে যে আমাদের আর উপায় নেই, যেতে পারবো না, যার ফলেই তারা ফের কাম ব্যাক করছে, যেটা আমাদের কংগ্রেস ছাড়া ভরসা নেই। সেই অর্থে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোট, একদম শান্তিপূর্ণ ভোট হচ্ছে এখন। অগ্নিমিত্র পলের গাড়ি তল্লাশি করেছে পুলিশ যখন বিধানসভায় তিনি ঢুকছিলেন, আর তা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন বিধায়ক অগ্নিমিত্রা পাল বিধানসভার সামনে। কেন সরানো হবে? কেন সরানো হবে? টিএমসির গাড়ির এমএলএদের পিছনে বড় বড় করে ছবি থাকবে মমতা ব্যানার্জির আর টিএমসি, আর আমাদের একটা পদ্ম ফুলের ছবি থাকলে সেটাকে হটাতে হবে। এই ধরনের দু রকমের নিয়ম চলছে এই পশ্চিমবঙ্গে, আর বিধানসভাতেও দু ধরনের নিয়ম। বিজেপির এমএলএদের কথা বলতে দেওয়া হবে না, মাইক বন্ধ করে দেওয়া হবে। পদ্ম ফুল মানে একটা মোটিভ থাকলে গাড়ি থেকে সেটা সরাতে হবে, সব কিচ্ছু সরানো হবে, প্রত্যেকটা জিনিস থাকবে। সেটা ওনারা জানেন, ওনারা বোধহয় খবর পেয়েছেন যে আমরা বোম ব্লাস্ট করবো ভিতরে, বিজেপি এমএলএরা, তাই তো বোম ব্লাস্ট করবো বোধহয়। যখন কচুকাটা করা হয় মুর্শিদাবাদে তখন তো খবর থাকে না, পুলিশ দাঁড়িয়ে থেকে। প্রদীপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, একটা প্রতীক রাখা নিয়ে পুলিশ আপত্তি জানাচ্ছে এমনটা অভিযোগ, কিন্তু তিনি বলছেন এখানে দ্বিচারিতা করা হচ্ছে। দেখো, খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন নিয়ে গত কয়েকদিন ধরে বিধানসভায় চর্চা চলছে। গতকালও আমরা দেখেছিলাম খোদ বিরোধী দলনেতা তিনি যখন ঢুকছিলেন তার সঙ্গেও তিনিও বলেন যে একটা গেটে কেন এইভাবে চেকিং হচ্ছে, পাশের গেটে কেন নয়। অগ্নিমিত্রা পালরাও কিন্তু গত কয়েকদিন ধরে সেই বিষয়ে সরব হচ্ছেন। তার কারণ বিধানসভার যে নির্দিষ্ট একটি গেট, অর্থাৎ যে গেট দিয়ে মূলত বিধায়করা ঢোকেন, বিরোধী দলের বিধায়করা ঢোকেন এবং শাসক দলের বিধায়করাও ঢোকেন, কিন্তু মন্ত্রীদের যে গেট রয়েছে সেই গেটে কেন কোনোভাবে তল্লাশি হচ্ছে না, সেই প্রশ্ন বিরোধীদের তরফ থেকে তোলা হচ্ছে। এবং পাশের যে গেট রয়েছে সেখানেও কিন্তু কোনো তল্লাশি হতে দেখা যাচ্ছে না, এবং সেই কারণেই বিজেপির তরফ থেকে এই অভিযোগ তোলা হচ্ছে যে এই দ্বিচারিতা কেন। অবশ্যই তারা তল্লাশি করতে দেবে, প্রত্যেকটি গাড়ি তল্লাশি হোক, বিধানসভার নিরাপত্তার প্রয়োজন রয়েছে, কিন্তু সেটা করতে হলে তো বিধানসভার যে কটি গেট রয়েছে সব কটা গেটেই একইভাবে তল্লাশি করা প্রয়োজন, এবং সেটা না করে বেছে বেছে একটি নির্দিষ্ট গেটকে কেন টার্গেট করা হয়েছে তার কারণ সেই জায়গা থেকে বিজেপি বিধায়করা ঢোকেন বলেই কি। যদিও বিধানসভা কর্তৃপক্ষের বক্তব্য যে তাদের প্রয়োজন মনে হয়েছে তাই তারা এই গেটটিকে নির্দিষ্ট করেছেন এবং সেই কারণেই সেখানে রোজই নিয়মিত তল্লাশি হচ্ছে। তবে একটা অভিযোগ ছিল যে একসময় বিজেপির বিধায়করা তারা তুলসী গাছ নিয়ে ভিতরে ঢুকবেন এবং সেই কারণেই না। ধন্যবাদ।
অনুব্রত সুরে এবার কালীঘাটে হুমকি তৃণমূল নেতার। বাড়ি থেকে টেনে হিঁচড়ে মারার নিদান দিচ্ছেন এই শাসক নেতা। যারা শুভেন্দু অধিকারীর কথায় চলেন তাদের 22 তারিখের পর টেনে হিঁচড়ে রাস্তায় বের করে মারবো। ট্রাম্প কোম্পানির ইউনিয়ন নির্বাচনে হুঙ্কার আইএনটিটিইউসির নেতা কুমার সাহার। ম্যানেজমেন্টের মাইতি এবং মন্ডল যারা শুভেন্দু অধিকারীর কথায় চলে, যে সরকারের কাজ করে না, শুভেন্দু অধিকারীর কথা শোনে, তাদেরকে 22 তারিখের পর টেনে হিসেবে এই যে কথাগুলো, যে বাড়ি থেকে টেনে বার করে মারবো, তোর মাকে টেনে আনবো, তোকে অফিস থেকে চুলের মুঠি ধরে টেনে বার করবো, এগুলো সব হচ্ছে তৃণমূলী কালচার। পশ্চিমবঙ্গের একটা প্রান্ত, একটা কোনা, একটা ডিস্ট্রিক্ট কোথাও কিন্তু শান্তিতে আছে। এসব কুমার সাহারা প্রতি পাড়ায় আছে, প্রতি গলিতে আছে। 26-এর নির্বাচন পাল্টালে না এদের 6 মিনিট লাগবে না চিনে হয়ে যেতে। এবার কতগুলো এটিএম চুরির ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। রায়গঞ্জ আর ময়নাগুড়ির পর এবার শিলিগুড়িতে জোড়া এটিএম লুট হয়েছে। প্রধাননগর থানা এলাকায় ময়নাগুড়ি কাণ্ডের মতোই একই কায়দা, এখানেও ঠিক এক কায়দায় এই এটিএম দুটিকে লুট করা হয়েছে। 10 লক্ষ টাকা লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা। ময়নাগুড়িতে সাফল্য এলেও অধরা অন্য এটিএম লুট কাণ্ডে জড়িত মূল অভিযুক্তরা। পুলিশ সূত্রে যা খবর, গত 13 জুন রাতে ময়নাগুড়িতে জোড়া এটিএম লুটে 54 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। 4 জনকে গ্রেফতার করে, 16 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। আর গত 8ই মার্চ রায়গঞ্জে এটিএম লুটকাণ্ডে জড়িত ওই দলই ছিল। ডাকাতি হয় 33 লক্ষ টাকা। দলে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, ইউপি, বিহারের দুষ্কৃতীরা ছিল। ময়নাগুড়ি কাণ্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদে এই সমস্ত তথ্যই সামনে আসে। এটিএম কাটার জন্য দলে থাকতো ওয়েল্ডিং মিস্ত্রি। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন এই বিষয় নিয়ে। প্রসেনজিৎ, একটা চক্র কাজ করছে, পুলিশ জিজ্ঞাসাবাদের তথ্যই এটা খুব পরিষ্কার। এবার কি জানা যাচ্ছে এই লুটের ক্ষেত্রে, কি কি হয়েছে, একই কোনো সাদৃশ্য পাওয়া যাচ্ছে? তদন্তকারীরা কিছু বলছেন? দেখো, গোটা রাজ্যে এই এটিএম লুটের ক্ষেত্রে এখন পুলিশের মাথা ব্যথার কারণ এই ধরনের একটি দল যারা গোটা দেশ জুড়ে অন্তত 100-এর উপরে এটিএম লুট করেছে। এই রাজ্যের ক্ষেত্রে যদি বলি খুব সাম্প্রতিক অতীতে, আমি খুব বেশি পিছনে যাব না, গত মার্চে রায়গঞ্জে জেলখানা মোড় এলাকায় এই ধরনের একটি এটিএম, যেটি ফাঁকা এটিএম, অরক্ষিত এটিএম, সেখানে লুট হয়ে গিয়েছিল 33 লক্ষ টাকা। ময়নাগুড়ির বোলমারিতে সেখানেও লুট হলো 54 লক্ষ টাকা। আবারও এবার শিলিগুড়িতে প্রধাননগর এলাকায় লুট হলো এটিএম, সেখানেও 10 লক্ষ টাকা। এবং প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু জোড়া এটিএম যেখান থেকে লুট করা হচ্ছে। এবং পুলিশ ময়নাগুড়ি কাণ্ডে সাফল্য পেলেও রাজ্যসহ গোটা দেশের অধিকাংশ এটিএম লুটের কাণ্ডে কিন্তু পুলিশ সাফল্য পায়নি, কাউকে ধরা যায়নি। তবে ময়নাগুড়ির ধৃতেরা বলছে তারা কার্যত প্রশিক্ষিত এবং দলে ওয়েল্ডিং মিস্ত্রি রাখা হচ্ছে যাতে দ্রুততার সঙ্গে এটিএম লুট করা যায়। ময়নাগুড়ি কাণ্ডে ধৃতদের স্বীকারোক্তি, এটিএম লুট করতে সময় লেগেছিল মাত্র 8 মিনিট। এই যে চম্পাশাড়ি এলাকায় এটিএম লুট হলো, সেখানেও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন খুব কম সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে গাড়ি নিয়ে এসে একদম ফিল্মি কায়দায় এটিএম এ ঢুকে গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে টাকা নিয়ে চম্পট দিয়ে দেয় দুষ্কৃতীরা। মূলত কোন এটিএম গুলোকে তারা বেছে নিচ্ছে? নজরদারির অভাব আছে যেখানে, সেই রকম কোন এটিএম বেছে নিচ্ছে? একদম, দেখো, পুলিশ বলছে প্রত্যন্ত এলাকাগুলোতে রেকি করার পর একাধিকবার রেকি করার পরেই কিন্তু লুটের পরিকল্পনা করা হচ্ছে যে অমুক দিন অমুক সময় তারা লুট করবে। প্রত্যন্ত এলাকা হতে হবে, জোড়া এটিএম হতে হবে যাতে টাকার সংখ্যাটা বেশি হয়। আর এমন এটিএমগুলোকে বেছে নেওয়া হচ্ছে যে এটিএমগুলোতে কোনো রক্ষী নেই। রাতের অন্ধকারে বিভিন্ন নাম্বার প্লেট সঙ্গে নিয়ে গাড়ি নিয়ে এসে গ্যাস ওয়েল্ডিং মেশিন দিয়ে এটিএম কেটে সেখান থেকে টাকা নিয়ে দুষ্কৃতীরা চলে যাচ্ছে। যে কারণে ব্যাঙ্গালোর, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি এবং পশ্চিমবঙ্গে একাধিক এটিএম লুটের ঘটনায় দুষ্কৃতীরা অধরা। তবে ময়নাগুড়ির ক্ষেত্রে নিঃসন্দেহে পুলিশ বড় সাফল্য পেয়েছে। 4 জনকে গ্রেপ্তার করা গিয়েছে। এই 4 জনই এখন পুলিশের কাছে তুরুপের তাস। তাদের আবারও জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ যে কিভাবে এই গ্যাং অপারেট করছে। একই কায়দায় দেশ জুড়ে একের পর এক, প্রায় পুলিশের হিসাব 50 থেকে 60 কোটি টাকা লুট হয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে একাধিক এটিএম লুটকাণ্ডে। অধিকাংশ ক্ষেত্রে দুষ্কৃতীদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। জঙ্গলে অভিযান চালিয়ে গজলডোবায় নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করে 2 দিন ধরে সার্চ অপারেশন চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হয়, 16 লক্ষ টাকা উদ্ধার হয়।
ময়নাগুড়ি লুটকাণ্ডে। এবার নতুন করে আবার পুলিশের সামনে চ্যালেঞ্জ এলো কিন্তু এই প্রধাননগরের চম্পাশাড়ি এলাকায়। তবে এখানে একটা অভিযোগ, পুলিশ এখানে কোনো সাফল্য পায় কিনা, ধৃতদের জেরা করে কোনো ক্লু পায় কিনা। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। তো পড়াশোনা করতেছিল, এক্সাম আছে সামনে, পড়াশোনা করতেছিল, হঠাৎ আওয়াজ পেয়েছে, দেখে যে আমার তো এই বাড়ি, ও উপরে ঘুমায় আর কি। তারপর দেখছে যে আরে কোন ব্যাপারটা এখানে এরকম, সঙ্গে সঙ্গে 100 ডায়াল করছে। ও লয়ারের স্টুডেন্ট তো, প্রথমে 100 ডায়াল করছে, কোনো অনেকবার চেষ্টা করার পরে 100 ডায়াল লাগেনি। তারপরে যখন দুষ্কৃতীরা এখান থেকে চলে গেল, মানে ওরা সমস্ত কিছু ট্রে ফিরে গাড়িতে তুলে নিয়ে যখন চলে গেল, তখন ও নিচে দৌড়াচ্ছে। তখন আমি আবার সেকেন্ড ফ্লোরে থাকি, তখন এসে কলিং বেল বাজানোর পরে তারপরে আমি নিচে উঠে দেখি পুরো ধোঁয়া বেরোচ্ছে। কতজন ছিল দাদা মেয়ে দেখেছে? মেয়ে 4 জন দেখেছে। আর গাড়ি তো একটাই ছিল? হ্যাঁ, একটাই গাড়ি। জোড়া এটিএম লুটের ঘটনা দেখলেন, এবার দেখুন আরো একটা লুটের কায়দা। পুলিশ সুপার পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ। গড়ফা থানা এলাকা থেকে গ্রেফতার সুস্মিত সেন নামে এক ব্যক্তি।